হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সাঁতারডি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আপনার জমি অন্যের নামে রেকর্ড হলে আপনি কি করবেন। অর্থাৎ আপনার জমির সমস্ত ডকুমেন্টস বা কাগজপত্র আপনার কাছে রয়েছে, কিন্তু সেই জমির প্লট নম্বর বা দাগ নম্বর অনলাইনে থেকে বের করলে দেখা যাচ্ছে যে সেখানে আপনার নামটি নেই। অর্থাৎ সেই নামের পরিবর্তে অন্য কোনো ব্যক্তির নাম রয়েছে। তো এই ক্ষেত্রে আপনি সেই জমিটি কিভাবে ফিরে পাবেন, তো এই নিয়ে আজকের এই ভিডিওর বিষয়। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনার জমি অন্য কোনো ব্যক্তি যদি রেকর্ড করে নেন, তাহলে আপনি সর্বপ্রথম কি করবেন না, সেই প্লট বা সেই দাগের যে তথ্য সেটা অনলাইন থেকে আপনারা বের করবেন। সেটা অ্যাপ্লিকেশন করে বের করবেন, অর্থাৎ যে অরিজিনাল কপি সেই কপিটি বের করবেন। বের করার পর দেখবেন সেই দাগের তথ্যে বা ইনফরমেশন কপিটাতে 10,000 শেয়ার বা অংশ মিল রয়েছে কিনা। তো দাগের তথ্য বা প্লট ইনফরমেশন কপি যদি আপনারা বের করেন, তাহলে নিচে দেখবেন 10,000 শেয়ার বা অংশটি দেওয়া থাকে, এবং মোট যে জমির পরিমাণ সেটাও দেখবেন সেই দাগের তথ্যে এভাবে দেওয়া থাকে। তো এই যে 10,000 শেয়ার বা অংশ যদি সম্পূর্ণভাবে 10,000 থাকে, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যদি দাগের তথ্য বের করার পর যদি দেখেন যে এই যে শেয়ার বা অংশটা রয়েছে সেটা যদি কম রয়েছে, তাহলে আপনাকে জানতে হবে যে প্লটে আমার যে নাম সেটা কিন্তু উঠেনি, কোনো কারণবশত সেটা মিস্টেক হয়েছে। তো সেক্ষেত্রে আপনার নামটি রেকর্ডে তোলার জন্য একটি আলাদা প্রসেস রয়েছে। আর যদি দেখা যায় প্লট বা দাগের তথ্যে 10,000 অংশ বা শেয়ারটি মিল রয়েছে এবং আপনার নামের পরিবর্তে অন্যের নামে সে জমিটি রেকর্ড রয়েছে, তো এক্ষেত্রে আপনি সেটা কিভাবে সংশোধন করবেন বা আপনার যে নাম সেটা রেকর্ডে কিভাবে তুলবেন। তো দেখুন, আপনাকে তার জন্য সর্বপ্রথম আপনার উপযুক্ত ডকুমেন্টস বা কাগজপত্র সংগ্রহ করতে হবে। তো সেই জমিটি আপনারা কি সূত্রে পেয়েছেন। যদি আপনাদের সেটা কেনা জমি হয়, তাহলে অবশ্যই আপনার কাছে দলিল থাকবে, এবং সেই দলিলের মধ্যে আপনাকে দেখতে হবে যে যে ব্যক্তি জমিটি বিক্রি করেছেন সেই ব্যক্তির যদি চেনডিড মূল্যে জমিটি বিক্রি করে থাকেন, তাহলে দেখতে হবে সেই ব্যক্তি সঠিক চেন অনুযায়ী আপনাকে সেই জমিটি বিক্রি করেছে কিনা। বা এমনও হতে পারে আপনার দলিলের পরে অন্য কোনো ব্যক্তিকে সেই ব্যক্তি বিক্রি করে দিতে পারে, অর্থাৎ একই জমি দুবারও বিক্রি হতে পারে, সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। আর আপনার দলিলের যে বিক্রেতা, অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে আপনারা জমিটি ক্রয় করেছেন, সেই ক্রয়সূত্র জমিটি বা সেই দলিলটি যদি ওয়ারিশ সূত্রে বিক্রি করা দলিল হয়ে থাকে, তাহলে তাদের নিজ অংশ বিক্রি করেছে কিনা সেটা কিন্তু আপনাকে যাচাই করে দেখতে হবে। এবং সেটা যাচাই করার জন্য পূর্বের যে রেকর্ড কপি রয়েছে, যে পুরনো RS খতিয়ান বা KB খতিয়ান যেটি রয়েছে, সেটা আপনাকে বের করে দেখতে হবে। কারণ এই ধরনের সমস্যার ক্ষেত্রে অবশ্যই আপনাকে উপযুক্ত প্রমাণ ছাড়া সেটা সংশোধন করা অনেক কঠিন। তো তাই এইসব দিকগুলো অবশ্যই আপনাকে ভালোভাবে দেখতে হবে। অর্থাৎ আপনার সেই জমিটি যদি ক্রয় জমি হয়ে থাকে, তাহলে আপনার যে দলিলটি থাকবে সেই দলিলের যে বিক্রেতা, অর্থাৎ যার কাছ থেকে আপনারা জমিটি ক্রয় করেছেন, সে তার নিজ অংশ থেকে বা সঠিক চেন অনুযায়ী বিক্রি করেছে কিনা সেটা আপনাকে সর্বপ্রথম দেখতে হবে। এবং সেইগুলো যাচাই করার জন্য অবশ্যই আপনাকে পূর্বের যে ডকুমেন্টস, অর্থাৎ KB বা RS খতিয়ানও আপনাকে হয়তো সেই প্লটে বের করতে হতে পারে। RS খতিয়ান বের করার পর যদি দেখা যায় হ্যাঁ সব কিছু ঠিকঠাক রয়েছে, এটা আপনার প্রাপ্য জমি, তাহলে আপনাকে পরবর্তী যে প্রসেস রয়েছে সেই প্রসেসে এগোতে হবে। আর যদি আপনাদের সেই জমিটি পৈতৃক সম্পত্তি বা পূর্বপুরুষের সম্পত্তি হয়ে থাকে, আর যদি আপনার নামটি সেই প্লটে বা সেই দাগের তথ্যে যদি না ওঠে, তাহলেও আপনাদের যে পূর্বতন খতিয়ান, অর্থাৎ যে RS খতিয়ান, সেটা বের করতে হবে। এবং পূর্বতন RS খতিয়ান এবং বর্তমান খতিয়ান দিয়ে বা বর্তমান দাগের তথ্য দিয়ে আপনাকে সেই সংশোধনের জন্য যে আবেদন সেটা করতে হবে। অর্থাৎ কি সূত্রে আপনারা সেই জমিটি দাবি করছেন তার প্রমাণপত্র আপনাকে সর্বপ্রথম জোগাড় করতে হবে। অর্থাৎ সব কিছু যদি ঠিকঠাক থাকে, অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে আপনারা জমিটি ক্রয় করেছেন সঠিক চেন অনুযায়ী যদি আপনাকে বিক্রি করা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার যে দলিলটি রয়েছে সেই দলিলের মাধ্যমে আপনারা সেই জমি ফিরে পাবেন। আর যদি আপনাদের সেটা পৈতৃক সম্পত্তি বা পূর্বপুরুষের সম্পত্তি হয়ে থাকে, তাহলে বর্তমানের দাগের তথ্য এবং পূর্বতনের যে খতিয়ান, অর্থাৎ RS খতিয়ান, সেই RS খতিয়ানটি আপনাকে বের করতে হবে। পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে অবশ্যই RS খতিয়ানটি আপনাকে বের করতে হবে, এবং সেই RS খতিয়ান আপনারা আপনাদের নিকটবর্তী যে BLOর অফিস রয়েছে সেখানে যোগাযোগ করলে আপনারা সেই প্লটের যে RS খতিয়ান সেটা পেয়ে যাবেন। এর জন্য নির্দিষ্ট ফর্ম সেই BLOর অফিসে পেয়ে যাবেন।
অথবা আপনাকে একটি লিখিত আবেদন করে সেই আরজ খতিয়ানটি আপনাদের নিকটবর্তী বিএলআর অফিস থেকে বের করতে হবে। অর্থাৎ পূর্বপুরুষ সম্পত্তি বা পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে আরজ খতিয়ানটি বের করতে হবে। আর যদি আপনাদের সেটা কেনা জমি হয় তাহলে যে দলিলটি আপনার থাকবে সেই দলিলের মাধ্যমে আপনারা পরবর্তী যে প্রসেস বা যে লিখিত আবেদন সেটা আপনাকে করতে হবে। এরপর দাগের তথ্য বা প্লট ইনফরমেশন কপিটি বের করার পর আপনাকে দেখতে হবে যে আপনার নামের পরিবর্তে অর্থাৎ আপনার রেকর্ডের পরিবর্তে কোন ব্যক্তি সেখানে রয়েছে, অর্থাৎ সেই দাগের তথ্যে কোন ব্যক্তির নামটি রয়েছে তাকে বিবাদী পক্ষ করে আপনাকে সেই আবেদনটি লিখতে হবে। অর্থাৎ যে ব্যক্তি আপনার জমি রেকর্ড করেছেন সেই ব্যক্তি কি সূত্রে সেই জমিটি পেয়েছেন সেটাও কিন্তু একটি দেখার ব্যাপার রয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে টাকা পয়সার ব্যাপার থাকতে পারে বা জাল ডকুমেন্টসের মাধ্যমে সেই রেকর্ড হতে পারে। যে ব্যক্তি আপনার জমিটি রেকর্ড করেছেন সেই ব্যক্তি কি সূত্রে সেই জমিটি পেয়েছেন সেটা যাচাই করার জন্য আপনাদেরকে কি করতে হবে না, আপনাদের নিকটবর্তী বিএলআর অফিস থেকে সেই কেসের অর্ডার শিটটি আপনাকে অফিস থেকে বের করতে হবে। অর্ডার শিটটি বের করার পর আপনারা দেখতে পাবেন কি সূত্রে সেই ব্যক্তি জমিটি রেকর্ড করেছেন, দলিল সূত্রে না ওয়ারিশ সূত্রে, পুরো ডিটেলসটি আপনারা সেই অর্ডার শিটের মধ্যে পেয়ে যাবেন। এরপর অর্ডার শিটটি বের করার পর অর্ডার শিট যদি দলিল সূত্রে আপনারা দাবি করেন তাহলে দলিল, আর যদি পৈতৃক সম্পত্তি হয় তাহলে আরজ খতিয়ান আপনারা বের করবেন। সেই সকল ডকুমেন্টস দিয়ে একটি লিখিত আবেদন আপনাকে সর্বপ্রথম আপনাদের জেলাতে অর্থাৎ ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রেফারেন্স অফিসে আপনাকে সেই আবেদনটি সর্বপ্রথম করতে হবে। সেখান থেকে সেই অর্ডার শিটের অর্ডার নিয়ে আসার পর আপনাকে বিএলআর অফিসে আবার আরেকটি অ্যাপ্লিকেশন করতে হবে। এবং বিএলআর অফিসে লিখিত মিসকেস আবেদন কিভাবে করতে হয় সেই প্রসেসের ভিডিও চ্যানেলে অনেক রয়েছে, চাইলে আপনার সেই ভিডিওগুলো দেখে সেই প্রসেসগুলো আপনারা জেনে নিতে পারেন। বিএলআর অফিসে লিখিত আবেদন জমা করলে সেখান থেকে একটি রিসিভ কপি দেওয়া হবে এবং সেই রিসিভ কপি নিয়ে অফিসে মাঝে মধ্যে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে। এমন নয় যে রিসিভ কপি পাওয়ার পর আপনারা বাড়িতে চুপচাপ থাকবেন, তাহলে কিন্তু এই মিসকেসের সমাধান কোনোদিনও আপনারা করতে পারবেন না। অবশ্যই রিসিভ কপি পাওয়ার পর অফিসে নিয়মিত যোগাযোগ আপনাকে রাখতেই হবে। মাঝে মধ্যে অফিসে যোগাযোগ করলে 1-1.5 মাসের মধ্যে দেখবেন নোটিশ করবেন কত তারিখে হেয়ারিং বা শুনানির তারিখের ডেট সেই নোটিশের মধ্যে দেওয়া থাকবে এবং সেই নোটিশের এক কপি আপনার যে বিবাদী পক্ষ অর্থাৎ যে ব্যক্তি আপনার জমিটি রেকর্ড করে নিয়েছেন সেই ব্যক্তিকে চিঠি করতে হবে। সেই ব্যক্তি সেই হেয়ারিংয়ে উপস্থিত হবে। ওনার যদি কোনো ডকুমেন্টস থাকে অবশ্যই উনি সেগুলো দেখাবেন বিএলআর অফিসে বিএলআর সাহেবকে, এবং আপনার যে সকল ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্ট সেই হেয়ারিং বা শুনানির তারিখে আপনাকে সেই অফিসে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে অনেক সময় দেখা যায় বিবাদীকে চিঠি করলেও বিবাদী কিন্তু আসে না। তো সরকারি নিয়ম রয়েছে এভাবে 3 বার করতে হয়। প্রথমবার করা হবে, যদি না আসে দ্বিতীয়বারও করা হবে, তাতেও যদি না আসে তাহলে আরেকবার করা হবে 3য় নম্বর। 3য়বার চিঠি করার পরও সেই বিবাদী যদি না আসে তাহলে পরবর্তী যে স্টেপ সেটা কিন্তু বিএলআর অফিস নেবে। এবং এই হেয়ারিংয়ের পাশাপাশি অবশ্যই আপনার সেই জমিটাতে ফিল্ড ইনকোয়ারি বা সরজমিন তদন্ত করবেন আরআই সাহেব। এবং আপনার সেই বিবাদী পক্ষের যদি দলিল রয়েছে অর্থাৎ আপনার দলিলের পূর্বেই সেই ব্যক্তির যদি দলিল থাকে, অর্থাৎ একই জমি দুবার যদি বিক্রি হয় আর যদি আপনার বিবাদীর সেই দলিলটি যদি আগে হয় তাহলে কিন্তু আপনি সেই জমি ফিরে পাবেন না। আর আপনার সেই বিবাদী যদি টাকা পয়সার বিনিময়ে বা কোনো জাল ডকুমেন্টস দিয়ে যদি সেই রেকর্ডটি করে থাকেন তাহলে সেই রেকর্ড কিন্তু টিকবে না, অর্থাৎ আপনার যে রেকর্ড সেই রেকর্ড কিন্তু আপনি ফিরে পাবেন। তো জমি অন্যের নামে রেকর্ড হয়ে গেলে সেটা সংশোধনের যে বিষয়টি আশা করি আপনারা সংক্ষেপে মোটামুটি বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।